নমস্কার, আমি অয়ন। এ কি কাণ্ড! এরকমও হয়? পাল্টে দেখুন, উল্টে গেল। তাই তো, এই কয়েক মাস আগে ঈদ উল ফিতর ছিল। সেই ঈদ উল ফিতরেও রেড রোড একেবারে বন্ধ ছিল। রেড রোডে নামাজ পড়া হয়েছিল। রেড রোডে নামাজে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। মাত্র কয়েক মাস, পালা বদলের পর মাত্র কয়েক দিন, তারপরেই সদিচ্ছা, রাজনৈতিক সদিচ্ছা যদি থাকে তাহলে কি না কি ঘটে যেতে পারে আজকে স্পষ্ট হয়ে গেল। আজকে খুশির ঈদ, বকরি ঈদ। আজকে সেই ঈদে রেড রোডে নামাজ নেই। রেড রোড একেবারে ফাঁকা। ব্রিগেডে নামাজ। মুসলিমরা ভক্তি ভরে আজকে নামাজ পড়লেন ব্রিগেডে। এতদিন হয়নি কেন? আজকে মালদায়, যেখানে বিচারকদের ঘন্টার পর ঘন্টা আটকে রাখা হয়েছিল, সেই মালদায় আজকে 12 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়নি, মসজিদে হয়েছে। মসজিদে মসজিদে নামাজ হয়েছে। অর্থাৎ মুসলিমরা কোন রকম ভাবে জোরজার করেননি। রাস্তায় যে নামাজ পড়া যাবে না, এই সরকারের যে নীতি, সেই নীতির সঙ্গে মানিয়ে নিতে পেরেছেন। তাহলে আগের সরকার, বাম সরকার, তৃণমূল সরকার পারেনি কেন? তাহলে কি ভোট ব্যাংক চলে যেত তাদের? ভোট ব্যাংক চলে যাবে ভেবেই কি বাধ্য হয়ে রেড রোড যানজট করে মুসলিমদেরকে নামাজ পড়াতে হতো? আজকে তারা তো শুনেছেন, তারা তো কথা শুনেছেন, তারা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছেন, তাদের ধর্মগুরুরা সিদ্ধান্ত নিয়েছেন। এবং একজনকেও রাস্তায় নামাজ পড়তে দেখা যায়নি, যে সমস্ত এলাকায় প্রত্যেকটা পরবে রাস্তায় নামাজ পড়তে দেখা যেত। রাজনৈতিক সদিচ্ছার সঙ্গে মানানসই মানসিকতা আমাদের এ রাজ্যের সংখ্যালঘুদের। তারা কখনো জোর করেননি যে না, রাস্তাতেই নামাজ পড়া হবে। তারাও জানেন খুব ভালো করে যে রাস্তা নামাজ পড়ার জায়গা নয়। এবং সেই কারণেই ব্রিগেডের মতো, ব্রিগেড ময়দানের মতো এরকম ময়দান, গড়ের মাঠ থাকতে, যেখানে লক্ষ লক্ষ মানুষ জমায়েত করতে পারেন, তা না করে রেড রোড ব্লক করে নামাজ হয়ে আসছে বহু বহু দিন ধরে। না বাম আমল, না তৃণমূল আমল, কেউই সাধারণ মানুষের সমস্যাকে আমলই দেয়নি। 12 নম্বর জাতীয় সড়ক, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ, যেটা 34 নম্বর জাতীয় সড়ক ছিল, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের যোগাযোগের মূল জায়গা, লাইফ লাইন, এই 34 নম্বর বা 12 নম্বর জাতীয় সড়ক দীর্ঘক্ষণ যানজট হয়ে থাকতো। আজকে ছুটির দিন, কেউ বলতে পারবেন যে আজকে কোথাও কোনো রাস্তায় যানজট রয়েছে? আজকে একেবারে খালি রাস্তা। মানুষ যে ধর্মেরই হোক না কেন, তারা সুন্দরভাবে যাতায়াত করতে পেরেছেন। সদিচ্ছা থাকলে এরকমই হয়। শুধু ভোট ব্যাংক, শুধু ভোট ব্যাংক, এই চিন্তা করলে পরে রাজ্য পিছিয়ে যায়, হাজার হাজার বছর পিছিয়ে যায়। হ্যাঁ, অবশ্যই সেই শাসক দলের নেতারা এখন মুখ খুলছেন। আমরাই প্রশ্ন করছি যে এতদিন মুখ খোলেননি কেন? ভয়ে মুখ খোলেননি, স্বার্থে মুখ খোলেননি। সাধারণ মানুষও তাই। সাধারণ মানুষ এই সমস্ত সমস্যার মধ্যে দিয়ে গেছেন, কিন্তু মুখ খোলেননি, ভয়ে মুখ খোলেননি। মুখ খুললে পরেই তাদেরকে হুমকি দেওয়া হয়েছে, হুঁশিয়ারি দেওয়া হয়েছে, লাশ হয়ে যাবেন, এরকমও হুমকি দেওয়া হয়েছে। আরে খেটে খুঁটে তো খেতে হবে। এখন সাধারণ মানুষ এই ফালতু ঝামেলার মধ্যে যান না। সহ্য করার শক্তি অর্জন করেছেন সাধারণ মানুষ। আর সেই সহ্যের সীমা যদি পেরিয়ে যায় তাহলে কি হতে পারে তা এবার 2026-এ মানুষই প্রমাণ করে দিয়েছেন। একেবারে উল্টে দিয়েছেন, সাফ করে দিয়েছেন। বিরক্তি, ক্ষোভ, রাগ সমস্ত কিছু ইভিএমে দাবিয়ে দিয়েছেন। এটাই তো দরকার, এটাই গণতন্ত্র বলে। আজকে মুসলিমরা কেউ একজনও, সংখ্যালঘুরা এ রাজ্যের কেউ একজনও বলেননি যে রাস্তায় নেমেই নামাজ পড়ব আমরা। সবাই সুন্দরভাবে রাজ্যটাকে ভালোবেসে, শহরটাকে ভালোবেসে, বিভিন্ন শহরকে ভালোবেসে, রাজ্যের মানুষকে ভালোবেসে আজকে গিয়েছেন মসজিদে, না হলে গিয়েছেন ব্রিগেডে, না হলে গিয়েছেন কোনো শহরের মাঠে নামাজ পড়তে। কোনো সমস্যা হয়নি। রাজনীতি কিভাবে প্রগাঢ় হয়েছিল
তার মূল প্রমাণ তো পাওয়া গেল আজকে এয়ারপোর্টের এই সিদ্ধান্তে। দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, কোচিকে এবার টক্কর দেবে কলকাতা। এই বিমানবন্দরে একটি মসজিদ, সেই মসজিদ নিয়ে আজকে থেকে, বাম আমল থেকে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া বারবার বলে এসেছে এই মসজিদ যদি অন্য কোথাও স্থানান্তর করা যায়, কিন্তু না, শোনা হয়নি। এয়ারপোর্ট অথরিটির কথা শোনা হয়নি। এখান থেকে বিদেশি সংস্থাগুলো বিমান তুলে নিয়েছে একের পর এক। এক এক সময় লুফথানসা চলতো, ব্রিটিশ এয়ারওয়েজ চলতো, KLM চলতো, কিন্তু একে একে বিদেশি সংস্থা উঠিয়ে নিয়েছে বিমান। আর সেই বিমানবন্দরেই এই 4 তারিখে পালা বদলের পরে 9 মে নতুন সরকার আসার পরে সিদ্ধান্ত হয়েছে যে বিমানবন্দর থেকে ওই মসজিদ সরিয়ে নেওয়া হবে, এবং সংখ্যালঘুরা এই সিদ্ধান্তের সঙ্গে ইতিবাচকভাবে সাড়া দিয়েছেন। এর ফলে কি হবে? আরো লম্বা হবে বিমানবন্দর। বিমানকে নামতে হতো বা উঠতে হতো ওই মসজিদকে নিচে রেখে নামতে হতো, যাতে কোনো রকম দুর্ঘটনা না হয়। এবার কি হবে? নামতে পারবে বোয়িং 787, এয়ারবাস A330, বড় বড় যাত্রীবাহী বিমান। আমরা দেখি সেই বড় বড় যাত্রীবাহী বিমান মুম্বাইয়ে নামতে পারে, দিল্লিতে নামতে পারে, তামিলনাড়ুতে নামতে পারে, চেন্নাইয়ে নামতে পারে, আমাদের এখানে নামতে পারে না। এবার নামবে। প্রকৃত অর্থে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হবে দমদম বিমানবন্দর। প্রকৃত অর্থে আরো লম্বা হবে বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ে। এই দ্বিতীয় রানওয়েতেই বিমান ওঠানামা খুব সাবধানে করতে হতো। কয়েক দশকের জট কাটলো তো, রাজনৈতিক সদিচ্ছায় কাটলো, সংখ্যালঘুদের সদিচ্ছায় কাটলো। তারাও সহযোগিতা করছেন এই সরকারের সঙ্গে, সাধারণ মানুষের সমস্যার কথা ভাবছেন। এতদিন সরানো হয়নি কেন? আসলে সদিচ্ছার অভাব। সেই সদিচ্ছার অভাব তো স্পষ্ট হয়ে গেছে চিংড়িহাটায়। যে চিংড়িহাটায় মাত্র কয়েকশো মিটার যুক্ত করার কথা মেট্রোতে, মেট্রো সম্প্রসারণে, যে মেট্রো হলে পরে লক্ষ লক্ষ মানুষের কত সুবিধে হয়ে যাবে। 18 মাস ধরে এখন আবার তৃণমূল, সেই সময়ের সরকারের যারা মুখপাত্র, তৃণমূল দলের যারা মুখপাত্র, তারা বেসুরো হয়েছেন, তারা প্রশ্ন তুলতে শুরু করেছেন অহেতুক হাইকোর্টে গিয়ে, সুপ্রিম কোর্টে গিয়ে, কেন চিংড়িহাটা প্রজেক্টকে আটকে দেওয়া হয়েছিল। কোথায়? চিংড়িহাটা মেট্রো প্রজেক্টে এই জোড়ার সময় কয়েক ঘন্টা, 100 কত ঘন্টা লেগেছে। সে 100 কত ঘন্টা তো কোনো যানজট হয়নি। একেবারে দারুণভাবে ওই চিংড়িহাটা মেট্রোর কাজ হয়েছে এবং সাধারণ মানুষ যাতায়াত করতে পেরেছেন। কেন ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক ষড়যন্ত্র চক্রান্ত করে কেন আটকে দেওয়া হয়েছিল মেট্রোর কাজ? আর এই সবের কারণেই পরিষ্কার হয়ে যাচ্ছে রাজনৈতিক সদিচ্ছা থাকলে কি হয়। উন্নয়নের উড়ানে যেমন বাধা থাকছে না, আজকে রাস্তাঘাট ফাঁকা থাকলো, আজকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ভরে উঠলো, আজকে মালদার মসজিদ ভরে উঠল, মুর্শিদাবাদের মসজিদ ভরে উঠল। এইভাবেই উন্নয়নের কাজ বোধহয় সম্ভব। আগামী দিনে আমাদের আরও প্রত্যাশা আছে নতুন সরকারের ওপরে। নিশ্চয়ই পশ্চিমবঙ্গের মানুষ শ্বাস নিতে পারবেন, অক্সিজেন পাবেন। কোনো সন্ত্রাস, কোনো হুমকি, কোনো হুঁশিয়ারির মুখোমুখি হতে হবে না। আমরা এটাই আশা রাখি।